উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করেছিলাম। গঙ্গার তীরে শহর। বাঙালি 2-4 ঘর আছেন। আমার কিন্তু কেবল একটি বাঙালির সাথে ঘনিষ্ঠতা হয়েছিল। তার নাম নৃসিংহ পাল। আমার বাসার পাশেই ছোট একটি বাড়িতে বাস করতেন। নৃসিংহ বাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায়। গরিলার মতো পাশবিক একখানা মুখ, ছোট ছোট ক্রূর চোখ, মাথার চুল পেকে সাদা হয়ে গেছে। বয়স বোধহয় 60-এর কাছাকাছি, কিন্তু শরীরটা অসুরের মতো নিরেট। প্রথম যেদিন তাকে দেখি আমার হৃৎপিণ্ড ভয়ে লাফিয়ে উঠেছিল। তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণে হোক, বেশি লোকের সাথে তার মেলামেশা ছিল না। তিনি সকালে ও সন্ধ্যায় 2 বার গঙ্গা স্নান করতে যেতেন। তাছাড়া আর বাড়ির বাইরে বেরোতেন না। তার বাড়িতে অন্য কাউকেও আসতে দেখি কেবল খোড়া মানিক নামক এক ব্যক্তি রাতের অন্ধকারে গা ঢেকে মাঝে মাঝে আসত। আমি নিজের পড়াশোনা নিয়ে থাকতাম। নৃসিংহবাবুর সাথে যে আলাপ করতে যায়নি। তার চেহারা যদি তার চরিত্রের দর্পণ হয় তবে পরিচয় না হওয়াটাই ভালো। কিন্তু তিনি একদিন নিজে এসে আলাপ করলেন। আমার চাকর পালিয়েছিল। আমি নিতান্ত অসহায়ভাবে বসে ভাবছিলাম, চাকর পালালে যদি এমন হাড়ির হাল হয় তবে স্বাধীনতা অর্জন করে কি লাভ হলো। এমন সময় নৃসিংহবাবু এসে বললেন, চাকর পালিয়েছে, কিছু ভাববেন না, কালই নতুন চাকর জোগাড় করে দেব। গায়ে একটা আলোয়ান, হাতে গামছা জড়ানো ভিজে কাপড়। দুজনে পাশাপাশি ফিরে চললাম। এদিকটায় আগে কখনো আসেনি। জিজ্ঞাসা করলাম, গঙ্গার ঘাট এখান থেকে কত দূর? মাইল খানেক। রোজ দুবেলা এখানে আসেন? একটু বিস্মিত ভাবে প্রশ্ন করলাম, কাছাকাছি অন্য ঘাট আছে, সেখানে যান না কেন? তিনি বললেন, এটা শ্মশান ঘাট, এখানে আসছি। হঠাৎ মনে হলো, কাপালি কিন্তু কই? রুদ্রাক্ষের মালা, সিঁদুরের ফোঁটা, এসব তো কিছু। খানিকক্ষণ চুপচাপ হাঁটলাম। বেশ অন্ধকার হয়ে গিয়েছে। তার উপর রাস্তার পাশে বড় বড় গাছ। আকাশে এক ফালি চাঁদ আছে বটে, কিন্তু রাতের অন্ধকার মেটাবার পক্ষে যথেষ্ট নয়। লক্ষ্য করলাম নৃসিংহবাবু পথ হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, দেখছেন? দেখুন তো পেছনে কেউ আসছে কিনা। হঠাৎ গা ছম করে উঠল। পেছনে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, ওই না, কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি? না। কি ব্যাপার? কিছু না। মাস কয়েক আগে এই জায়গায় 2টো শ্মশানে কুকুর একটা গুন্ডার টুটি ছেড়ে মেরে ফেলেছিল। মিনিট 10 পরে লোকালয়ের এলাকায় এসে পড়লাম। আরো 5 মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছলাম। নৃসিংহবাবুর বাড়ি আগে। তিনি বললেন, আসুন, চা খেয়ে যান। তার সদর ঘরে চৌকির ওপর জাজিম পাতা। দুজনে মুখোমুখি বসে গরম চা খান। আমার মনে নৃসিংহবাবু সম্বন্ধে আজ আবার নতুন করে নানা প্রশ্ন জাগছে। লোকটি কেমন? বাইরের সাথে ভেতরের সামঞ্জস্য কতখানি? এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনতে পারছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন। তারপর হাসি থামিয়ে তিনি বললেন, আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক। আমি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। না না, সে কি কথা? তিনি সহজ সুরে বললেন, আপনি ঠিক ধরেছেন, সত্যি আমি ভয়ানক পাজি লোক। অন্তত বছর 3 আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধহয় কিছুটা বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি। যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবু নির্বিকার মনেই কথাগুলো বললেন। আমি কিন্তু ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লাম। চায়ের পেয়ালা মুখের কাছে তুলে লজ্জা ঢাকা দেওয়ার চেষ্টা করলাম। তিনি বলে চললেন, পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমিও তার সঙ্গে
বেইমানি করিনি, এমন কোন দুষ্কর্ম নেই যা করিনি। জগাই মাতাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু। এইভাবেই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল, আর ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল, কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি, আসলে বদলেছে এই জল জ্যান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন, সেই কথাই আজ আপনাকে বলবো। বলুন। এই সময় একটু বাধা পড়ল। বাইরের দরজা ভেজানো ছিল, সেটা কারুর হাতের হালকা ঠেলায় খুলে গেল এবং একটি মানুষের মুখ ভেতরে উঁকি মারল। উলের টুপি ঢাকা মুখখানি, হাড় বের করা, ছোচলো, চোখ দুটো কিন্তু চালাকিতে ভরা। আমাকে দেখিয়ে মুখটি বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, যেন একটা রাস্তার কুকুর খাবারের লোভে রান্নাঘরে উঁকি মারছিল, ভেতরে লোক আছে দেখে পালিয়ে গেল। আমি চমকে জিজ্ঞেস করলাম, ও কি? নৃসিংহবাবু হাসলেন। ভূত প্রেত নয়, মানুষ। ওর নাম ঘোড়া মানিক। তো একটা নিশাচর জীব। মাঝে মাঝে আমার কাছে আসে। কিন্তু পালালো কেন? আপনাকে দেখে পালালো। ও আমার কাছে আসে লুকিয়ে। শহরে একজন বড় লোক আছে, নাম রাম নেহাল সিং। এই ঘোড়া মানিক আর ও সাহেব রাম নেহাল যদি জানতে পারে ঘোড়া মানিক আমার কাছে আসে, ওকে বেমালুম কেটে ফেলবে। যাকে ও কথা যাক, গল্পটি বলি শুনুন। নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে এসে বসলেন। আমি পুলিশের দারোগা ছিলাম, রাইটার কনস্টেবল হয়ে ঢুকি, বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম। আরো উঠতে পারতাম, ইচ্ছে করে উঠিনি। ওপরে তেমন কোনো মজা নেই। আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধ হয় নেই। যেমন কোচতে পড়তে, তেমনই আইন বাঁচিয়ে কাজ করবার ক্ষমতা। যাকে একবার ধরতাম বার করে ছেড়ে দিতাম। চোর ছেচোর দুষ্টু বজ্জাত লোক আমাকে যত ভয় করত, অন্য লোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম, সেখানে একেবারে ত্রাহি ত্রাহির অভাব উঠত। বড় লোকেরা গায়ে পুড়ে টাকা খাইয়ে যেত যেন তাদের পেছনে না লাগে। এইভাবে অনেক সুখে আছি। বিয়ে করিনি, আমার কত যাদের মনের ভাব, তাদের বিয়ে করাটা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরে আসেন ছাপ্পর ফুঁড়ে। এখনো সেই টাকাই খাচ্ছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি, সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট, আর ভেতরে মদ মাংস পঞ্চমাকার। যা চাই সব পেয়েছি, মনের ফুর্তিতে আছে। 2 বছর আসতে আগে এই শহরে বদলি হয়ে আসে বড় থানার বড় দারোগা। আসালো শহর, পয়সাওয়ালা লোক অনেক আছে। সকলের মধ্যে সাড়া পড়ে গেল। ছবি ছবি পেট আসতে লাগলো। যাদের পেটে ময়লা যত বেশি, তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো না, সে ওই রাম নেহাল সিং। রাম নেহাল সিং এর জমিদারি আছে, সুদের কারবারও করে অঢেল টাকা। সে বেটা গ্যাট হয়ে বসে রইল, কিছুই দিল না। মাসখানেক পরে একটা মামুলি কাজের বাহানায় তার বাড়িতে গেলাম। ইশারায় জানালাম টাকা চাই। সে স্পষ্ট মুখের ওপর বললে, তোমার মতো দারোগা ডেট দেখেছি, যা পারো করো গিয়ে। এফপি আমার হাতের মুঠোর মধ্যে, বুঝে? এফপি। মনে মনে পারদ হয়ে ফিরে এলাম। দাঁড়াও চল, তোমাকে দেখাচ্ছি। ইস বড় নার্সিং দারোগা। চাল তুলতে আরম্ভ করলাম। এইসব জমিদারদের আইনের ফাঁদে ফেলা শক্ত নয়, ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায়। কিন্তু আমি ঠিক করেছিলাম
রামনেহাল সিংকে এমন মার দিব যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। একেবারে দড়া ভেঙে দেব। ঘোড়া মাঝি যাকে এক্ষুনি দেখলেন, সে তখনও রামনেহালের পোশাক ছিল। রামনেহালের যত নোরা কাজ সেই করত। তাকে এক ধরে ফেললাম, থানায় ডাকলাম না, বাড়িতে ডেকে এনে বললাম সে যেসব কাজ করেছে তার জন্য তাকে 5 দফায় 10 বছর জেলে পাঠাতে পারি। খোঁড়ামানি পা জড়িয়ে ধরল। সেই থেকে খোঁড়ামানি হলো আমার গোয়েন্দা, গুপ্তচর। লুকিয়ে রাতে এসে আমাকে রামনেহালের হারিয়ে খবর দিয়ে যেত। ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনো যায়নি। আমার এখন চাকরি নেই, কোনো ক্ষমতাও নেই, কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি নাকি ওকে জেলে পাঠাতে পারি। তাই মাঝে মাঝে আসে, খবর নিয়ে যায়। সে যা 1.5 বছর ধরে ধীরে ধীরে একটি মোকদ্দমা খাড়া করলাম। মোকদ্দমা নয়, একটি শিল্পকর্ম। রামনেহালের ছেলের বয়স তখন 19 সে বাজারে এক বাজে মেয়েকে খুন করেছে। এই সাবুত দলিল দস্তাবেজ একেবারে নিয়ে কোথাও বেরোবার পথ নেই। রামনেহালের ছেলের 14 বছরের জেল হয়ে গেল। ওই এসপি বাঁচাতে পারলেন না। কেবল কম বয়স বলে ফাঁসি হলো না। সে ছেলে এখনো জেলে পড়ছে। এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক। তারপর কয়েক বছর কেটে গেল। আমার কাজ থেকে অবসর নেওয়ার সময় হলো। অনেক টাকা করেছি, কাজ করবার দরকার নেই। এক্সটেনশন নিতে পারতাম, কিন্তু নিলাম না। এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম। কাজ ছুটিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম। মনে গর্ব ভরা আনন্দ। যা চেয়েছি তা পেয়েছি। কানুর কাছে হার মানি। আর কি চাই? সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি। সারা রাত একাই সব চলবে। টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে। শত্রু তো অনেক। কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ এক হাত নিতে আসে তো তাকে দেখে নেব। মশগুল হয়ে মদ খাচ্ছি, সময়ের হিসেব নেই। হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারা সামনে দাঁড়িয়ে আছে। রোগা আসি এক সন্ন্যাসী, মাথায় জটা, কপালে সিন্দুকের ফোঁটা, সারা গায়ে ছাই মাখা। আমি অভ্যাসের বসেই খপ করে পিস্তলটা তুলে নিয়েছি। সন্ন্যাসী ধমক দিয়ে উঠল, বন্দুক রাখ রাখ। কি গলার আওয়াজ, যেন দুধ ডাকলো। বললে বিশ্বাস করবেন না, পিস্তল আমার হাত থেকে খসে পড়লো। আমি তাকিয়ে রইলাম। সন্ন্যাসী তখন বললে, তোর সময় হয়েছে। রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি। মার না, মদ খাবি না, আর বুধবারে দাড়ি কামাবি না। আমি এবার ও করে হেসে উঠলাম। মদের নেশা তো ছিলই, তার উপর বুধবারে দাড়ি কামাবো না। অনেকক্ষণ ধরে আসলাম। আস্তে আস্তে পেটে কি লড়ে গেল। তারপর হঠাৎ মনে পড়ল ঘরের দূর তো বন্ধ করা ছিল। সন্ন্যাসী ঢুকলো কি করে? হাসি থামিয়েছি দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে। আর দরজা আগের মতোই বন্ধ। তাই বলছিলাম আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, বদলেছে শুধু এই পৃথিবীটা। যত সম্ভব গাঁজাখুরি ব্যাপার করতে আরম্ভ করেছে, যা করতে পারে না, কটা উচিত নয়, তাই করছে। তাদের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। বইয়ের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ভাবলাম কেউ বুঝি আমার সঙ্গে পর্যাপ্ত করছে। তখনও মদের নেশা ভালো করে কাটেনি।
সন্ন্যাসীর কথাও মনে নেই। আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে এই হঠাৎ দরজা খুললাম। দেখলাম দৌড়ের কাছে কেউ নেই, কিন্তু একটা লোক রাস্তা দিয়ে অন অন করে দূরে চলে যাচ্ছে। আমার চোখ চলে গেল। আমি তাকে ধরবার জন্য বের হলাম। পায়ে জুতো নেই, হাতে পিস্তল। আমি লোকটার পেছনে দৌড়াচ্ছি। দৌড়ের ঘোর ঘোর আলোয় ভালো করে দেখা যাচ্ছে না। আমি যত জোরে চলি সেও তত জোরে চলে। আমি দৌড়তে লাগলাম, সেও দৌড়তে শুরু করলো। তারপর অনেক দূর দৌড়বার পর তাকে আর দেখতে পেলাম না। এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না। এখন চমক পেয়ে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। শ্মশান ঘাট তখন শূন্য। সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করবি। তখন গরমকাল, এতখানি পথ দূরে, তার সারা গায়ে ঘাম চড়ছে। ভাবলাম অন্ধকে স্নান করিয়ে যাই। গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম। সেদিনটা ছিল বুধবার, কিন্তু আমার তা মনে ছিল না। বেলা 8টার সময় দাড়ি কামাতে বসলাম। আমি নিচে দাড়ি কামাই, নাপিতকে বিশ্বাস নেই, কিন্তু ঘুম চালাতে গিয়ে হ্যাচ করে কেটে ফেললাম নিচের গাল। টর টর করে রক্ত ঝরতে লাগলো। তখন মনে পড়লো, আরে আজ তো বুধবার। সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না। তোর দাড়ি না হয় একদিন না কামালাম। রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো। একটা পিহিরি এসে আমাকে মন করে গেল। না, কিছুতেই না। আমি নার্সিং দাওয়া। আমার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খায়। একটা সন্ন্যাসী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। দেখবো কেমন সন্ন্যাসী। কিন্তু কিছু হলো না। সন্ধ্যের পর একটি আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব। বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল। বাড়িতে আর মদ নেই, কিন্তু আমিও হার মানব না। এই যে গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে। মদের দোকান বন্ধ। আরেকটা দোকানে গেলাম, ওটাও বন্ধ। সুইরা নাকি ধর্মঘট করেছে। গাড়িতে ফিরে এসে বসতে গাড়োয়ান প্রশ্ন করলো, হুজুর এবার কোথায় যাব? উত্তর দিলাম, চলোয়। গাড়ি চললো। আমি বসে বসে আগে খুঁজতে লাগলাম। তারপর গাড়ি যখন থামলো, দেখলাম শ্মশান ঘাটে এসে পৌঁছেছি। স্নান করে বাড়ি ফিরলাম। এরকম কয়েকদিন চললো। আমার নিজের ইচ্ছা বলে যেন কিছুতে আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে। মদ খেতে পাবো না, বুধবারে দাড়ি কামাতে পাবো না। আমি স্বাধীন মানুষ নই। এরা গোলাম। আমার অজানা মালিক আমার ঘর ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে। একদিন উত্তপ্ত হয়ে নিজের মনে পড়লাম, মা তোমার উপর আমার বিশ্বাস নেই, প্রচুর কি মানি না, কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গন্ডগোল না হয় তবে তাই শুই। আর মদ খাবো না, দুবেলা গঙ্গা স্নান করবো, আর বুধবারে দাড়ি খামাবো না। এতে যদি কারুর লাভ হয় তো দুবেলা গঙ্গা স্নান করা ক্রমেও বেশ হয়ে গেল। বুধবারে দাড়ি খাওয়ানো ছেড়ে দিলাম, কিন্তু মদ ছাড়া অত সহজ নয়। আরো 2-4 বার খেতে হলো। যতবারই পথ খেতে যাই একটা না একটা বিপত্তি এসে পড়ে। একবার বিলাসে মদ ঢেলেছি, ছান থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়লো। শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম। কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা একেবারে সাদ হয়ে গেছে। যাই হোক, নির্জন ঝাঁটে দিন কাটছে। আর নাম করি মানে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি। বাস আজ জানি না কেন আমার পিছনে লেগেছি, তাও জানি না, কিন্তু ছুটিয়ে মাকে বাপান্ত করি। আর বোধহয় ভালো লাগে, কারণ যতই গালাগাল দিই আমার কোনো অনিষ্ট হয় না।
একদিন সন্ধ্যের পর ঘোড়া মাটি গেল, বললে, সিং বাবু, আপনি এই শহর ছেড়ে চলে যান। এই রামনিহাল সিং আপনাকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে, এখানে থাকলে কিন্তু আপনার প্রাণ যাবে। রামনিহাল গুন্ডা লাগিয়েছে? আশ্চর্য নয়, আমি তার চুনকালি দিয়েছি, তার ছেলেকে চেয়ে পাঠিয়েছি, সেই শোধ তো তুলতে চায়। কিন্তু আমি বার রামনিহালের ভয়ে পালিয়ে যাব? আমি চিরকাল কুন্ডা চড়িয়ে বেরিয়ে, আমাকে কুন্ডার ভয় দেখাবে? কুছ পারোয়া নেই, আসুক কুন্ডা, দেখে নেব। বহু সাবধান হলাম, বাইরে যখন বেরোই পিস্তল নিয়ে বেরোই। রাতে শোবার সময় পিস্তল বালিশের পাশে থাকে। দুপুর রাতে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা, কিন্তু কাউকে দেখতে পাই না। মনে হয় সব দাপ্পা আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে। রাস্তায় পরে মানিক আবার এলো, এক গাল এসে বললে, আপনি এত বুদ্ধিও ধরেন, রামনিহাল বসলে পড়েছি। অবাক হয়ে বললাম, সে কি? কৌরা মনে করল, বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি, তারা সমস্ত রাত বাড়ি পাহারা দেয়। দিনবার গুন্ডারা এসেছিল, ওর কাছে ভয় পাই লেগেছে। আমি নিজের কানে শুনেছি, রামনিহাল বলছে কত নয় প্রচুর সাক্ষাৎ দুটো চমদূত। ওরা মালিককে কিছু বললাম না, কিন্তু মনে বাড়ি ঢোকা লাগলো। মনের উপর দেখে তারপর সারা রাত জেগে পাহারা দিয়েছি। কোনো একটা কোথাও দেখতে পাইনি। এক আশ্চর্য ব্যাপার, গুন্ডারা কুকুর দেখেছে, আমি দেখতে পাই না কেন? ভাবলাম গুন্ডারা আমাকে তো চেনে, আমার বাড়িতে ঢুকতে সাহস পাইনি। নেয়ালকে গল্প পাঠিয়ে বলে দিয়েছে। তারপর বেশ কিছুদিন উপদ্রবে কেটে গেল। আমি অদৃশ্য কুকুরের পাড়ায় নিরাপদে আছি। ভয় কেটে গেল। গঙ্গা স্নানে যাই, তাও দল নিয়ে যাই না। সেই সন্ন্যাসীরা আর দেখা পাই। মনে ধর্মভাবও জাগেনি, কিন্তু নিজের মনে বা করি, বলি, মা তুই কে? আমাকে বুঝিয়ে দে। আবার দুটি আউলত আলোট হয়ে গেছে, কিছু বুঝতে পারি না। তুই বুঝলে বুঝিয়ে দে। মা বুঝিয়ে দেন না। সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে। 6 মাস আগে কথা বলছি। ঘোড়া বাড়ি গেল, শুকনো বললে, আপনি নাকি সকাল সঙ্গে শ্মশান ঘাটে বাইতে যান? বললাম, হ্যাঁ যাই। ঘোড়া মালিক বললে, ওরা জানতে পেরেছে রামনিহাল নতুন গুন্ডা লাগিয়েছে। 2 ভাই, তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে। ঘোড়া মালিক চলে যাবার পর ভাবতে বসলাম, কি করা যায়। গঙ্গার স্নান বন্ধ করা যাবে না, কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ও ঘাড় ধরে নিয়ে যাবে। পিস্তল নিয়ে যেতে পারি, কিন্তু কেন জানি না। পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে আর ইচ্ছা হলো না। রক্ষে যা হবার হবে, আমার ইচ্ছাই তো কিছুই হচ্ছে না। তবে মিছে ভেবে মরি কেন? 2-4 দিন কিছু হলো না। স্নান করতে যাই, ফিরে আসি, আমার পেছনে কোনটা লেগেছে প্রায় ভুলেই গেলাম। তারপর একদিন সন্ধ্যের পর শ্মশানের দিকটা কিরকম নির্জন হয়ে যায় দেখছেন তো। এদিকে ঘর বাড়িও নেই, লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। অফিস স্নান করে ফিরছি, রাত 8:30। বেশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ পিছনে একটা বিকট চিৎকার শুনে আঁতকে উঠলাম। মানুষের গলার মর্মান্তিক চিৎকার, সেই সঙ্গে কুকুরের গভীর ডাক। ছিল একটা টানা ডাক। একটা মানুষের গলা কামড়ে ধরে চিৎকার বন্ধ করে দিল। আমি আর দাঁড়ালাম না, টেনে ছুঁড়ে মারলাম।
পরদিন সকালবেলা খবর পাওয়া গেল শ্মশান ঘাটের রাস্তায় একটা গুন্ডার লাশ পাওয়া গেছে। তাকে শ্মশানে কুকুর নাকি তো ছিঁড়ে মেরে ফেলেছে। লোকটার হাতে একটি বর্ষা ছিল, তবু সে আত্মরক্ষা করতে পারেনি। রাত্রে ঘোড়া মানি গেল, তার কাছে শুনলাম ওরা দু ভাই কদিন ধরে আমার জন্য পথ পেতেছিল। রোজই দেখতো এক জোড়া কালো কুকুর আমার পেছনে থাকে। কাল দুই ভাই রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল, মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুঁড়ে আমায় মারবে। কুকুর তাদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু বর্ষা ছুঁতে গিয়ে নিজেই পা ফসকে নিচে পড়ে গেল।